আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানের বিষয়বস্তু নির্ধারিত হয়েছে মধ্যপ্রাচ্যে অন্যায় যুদ্ধ ও দেশে দেশে চরম অর্থনৈতিক সংকট। আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। এছাড়াও ইউটিউব এবং ফেসবুকেও সরাসরি প্রচারিত হচ্ছে। তাছাড়া আগামীকাল সকাল 9:50 এই আলোচনা অনুষ্ঠানটি পুনরায় প্রচার করা হবে। আজকে আমাদের আমন্ত্রণে যে দুজন রাজনীতি বিশ্লেষক আমাদের স্টুডিওতে এসেছেন, আসুন আমরা তাদের সাথে পরিচিত হই। প্রখ্যাত সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, নিউ নেশন পত্রিকার সাবেক সম্পাদক, সাংবাদিক নেতা মুস্তফা কামাল মজুমদার। ধন্যবাদ। এবং রাজনীতি বিশ্লেষক, গবেষক, লেখক এবং একজন বিপ্লবী বীর মুক্তিযোদ্ধা ডক্টর সৈয়দ তরিকুজ্জামান। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদেরকে। স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আপনাদের দুজনের উদ্দেশ্যেই আমার প্রশ্ন হলো যে আজকে এই যে অন্যায় যুদ্ধ, ইরানের উপর যে আগ্রাসী নীতি, আমেরিকা এবং ইসরায়েল, এই আক্রমণের পরিকল্পনা তো এখন নয়, অনেক পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাজিয়ে রাখা হয়েছে। এবং দুঃখজনক বিষয় হলো এই আগ্রাসী আক্রমণের জন্য পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধঘাঁটি নির্মাণ করেছে আমেরিকা। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করেনি। এবং এই সমস্ত তেল সমৃদ্ধ এবং মুসলিম ধর্মাবলম্বী মানুষ এবং ইসলামের যেখানে ব্যাপক প্রচার এবং প্রসারের কথা আছে, বা এখানে পবিত্র হজব্রত পালনের জন্য যান যে সৌদি আরবে, সর্বত্রই মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্কৃতি, যুদ্ধঘাঁটি এবং বাজার এবং সমস্ত কিছু সেখানে রয়ে গেছে। তারা ইরানকে আক্রমণ করেছে। কোথায় জাতিসংঘ, কোথায় অন্য সুপার পাওয়ার, কোথায় বিশ্ব বিবেক, এবং কোথায় বা সেখানে প্রগতিশীল বামপন্থীদের আন্দোলন? কেউ কিন্তু আজকাল সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন করেন না। শুধু দর্শক, আজকাল অনেককে দেখা যায় যে ছেলে মেয়েদের পড়ার জন্য আমেরিকা ভর্তি হয়। যদি আমেরিকার বিরুদ্ধে কোনো কথা বলা যায়, ভিসা হবে না, সেই জন্য কেউ বলেন না। আমরা দেখি একটি ঘটনা ঘটলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক অথবা অন্য যারা এনজিও করেন, বেগম সুফিয়া কামালের মেয়ে এবং অন্যান্যরা থাকেন, স্টেটমেন্ট করেন অমানবিক কিনা, কিন্তু সেগুলোও নাই। আমাদের কাছে রহস্যজনক হলো এই যে তাহলে কি ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র এবং জাতি তারা কি নিশ্চিহ্ন হয়ে যাবে বড় কোনো শক্তির হাতে? আমি আর ভূমিকায় এত না বলে আমি মুস্তফা কামাল মজুমদার ভাই আপনার কাছে প্রশ্ন করছি যে আমাদের যে অর্থনৈতিক সংকট হবে, নতুন সরকার এসছে, অনেক উদ্যোগ গ্রহণ করেছে তারেক রহমান সরকার, তাহলে আজকে কি হবে? আমাদের কি করতে হবে? জ্বালানি সংকট, তেলের সংকট, আমাদের অর্থনৈতিক সংকট, উৎপাদন ব্যবস্থা, আমাদের এক্সপোর্ট করা এবং আমাদের অর্থনীতিকে চাঙা করা, শক্তিশালী করা, কি করতে হবে? হোয়াট ইজ টু বি ডান? আপনি একটা বিশ্লেষণ দিন। আমাদের দেশের নতুন সরকার জি দায়িত্ব নিয়েছে গত 17ই ফেব্রুয়ারি। দায়িত্ব নেওয়ার পরই বেশ কতগুলো সুন্দর সুন্দর কথাবার্তা, সুন্দর সুন্দর পদক্ষেপ, ফ্যামিলি, কতগুলো পরিকল্পনা, ফ্যামিলি কার্ড, মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য নিয়েছেন, যেগুলি দেখে মানুষ অনেকটা স্বস্তি বোধ করতে আশান্বিত হয়েছিল, স্বস্তি বোধ করতেছিল যে অর্থনৈতিক যে মন্দা গত 2 বছর ধরে চলছে, এটা হয়তো আস্তে আস্তে কাটিয়ে ওঠা যাবে। কিন্তু এই যে যুদ্ধটা আসলো অনাকাঙ্ক্ষিত এবং আমাদের অর্থনীতির জন্য একরকম বলা যায় যদি আরও কিছুদিন কন্টিনিউ করে বড় বিপর্যয় হিসাবে দেখা দিতে পারে। কারণ হলো আমরা এনার্জি ইম্পোর্ট ডিপেন্ডেন্ট মোস্টলি। আমাদের দেশের আপনার সাপ্লাই খুব কম।
গ্যাস সাপ্লাই আমাদের নিজস্ব কমে গেছে, উই আর ডিপেন্ডেন্ট অন ইম্পোর্টেড গ্যাস। তারপরে কয়লাও এমনকি আমাদের ইম্পোর্ট করতে হয়। তো এনার্জি সিকিউরিটির যে সমস্যা দেখা দিয়েছে সেটা কিভাবে ওভারকাম করা যাবে বলা খুব কঠিন। সরকার কিছুটা মিতব্যয়ী হওয়ার কথাবার্তা বলেছেন এই পাওয়ার ব্যবহারের, যে ইলেকট্রিসিটি খরচের ব্যাপারে। তারপরে মানুষকে উপদেশ দিয়েছেন যে আপনারা নিজেরা প্রাইভেট গাড়ি ব্যবহার না করে আপনার পাবলিক ট্রান্সপোর্টে একটু চলাচল করেন যাতে ফুয়েল কনজাম্পশনটা কমে। তো মিতব্যয়ী হওয়া সুন্দর, কিন্তু এটার তো একটা সীমা আছে, সেই সীমা নিচে তো আর কেউ যেতে পারবে না, অবশ্যই না, দেশটা তো চালু থাকতে হবে। কাজে এই যুদ্ধটা আমাদের জন্য বড় রকম একটা আঘাত হিসাবে এসেছে। আমরা খুব সতর্কভাবে এটার মোকাবেলা করতে হবে। আর এবং হরমুজ প্রণালী সেটা তো বন্ধ হয়ে গেছে। আমাদের আপনার যে এলএনজি বেশিরভাগ আসতো কাতার থেকে। তারপরে অল্টারনেটিভ তো এখন আর কোনো সোর্স দেখা যাচ্ছে না। তো সেটা কি করা যাবে? শুধুমাত্র যুদ্ধ বন্ধ হয়ে আবার সাপ্লাই যদি রিজিউম না করে, এছাড়া আপাতত কোনো সমাধান দেখা যাচ্ছে না। তো কাজে আমাদের জন্য মরার উপর একটা খাড়ার গা হিসাবে এসেছে। আমাদের অর্থনীতিটা যে সরাসরি সরকার ক্ষমতা পরিত্যাগ করে দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছিল, তারা অর্থনীতিকে ধ্বংস করে গিয়েছিল। আপনার বৈদেশিক মুদ্রার রিজার্ভ একদম নিচের কোটায় চলে আসছিল। আপনার ইম্পোর্টের জন্য এলসি খোলা যাচ্ছিল না। আপনার যাচ্ছে তাই অবস্থা। ব্যাংকগুলির দুরবস্থা, ব্যাংকগুলি তাদের ইয়েদের ক্লায়েন্টদের চেক দিলে টাকা দিতে পারছে না। এই অবস্থায় এসে কেয়ারটেকার সরকার কোনো রকম একটা মানে ম্যানেজ করে যাচ্ছিল। ইম্পোর্ট নাই, প্রোডাকশন নাই। তো সেখানে আপনার ডলারের একটা স্থিতিশীলতা তারা বজায় রাখার চেষ্টা করেছে। সেই জন্য আমরা গত 18 মাসে কিছুটা স্বস্তি বোধ করেছি, কিন্তু প্রোডাকশন ছিল। আমরা আশা করেছিলাম যে একটা নির্বাচিত সরকার আসবার পরে যখন এটা হাল ধরবে তখন এটা গতি সঞ্চার হবে। আপনাকে ধন্যবাদ, আবার আমি আসব। এখন ডক্টর তারিকুজ্জামান, আপনার কাছে প্রশ্ন হলো যে আজকে এই যে অন্যায় যুদ্ধটা, আমরা আশা করি যে সেই যুদ্ধ থেমে যাবে এবং এর উদ্যোগ জাতিসংঘের নেওয়া উচিত। বড় বড় শক্তি আছে, রাশিয়া আছে, চীন আছে এবং ইউরোপও আছে। আজকে সমস্ত দেশ, ছোট ছোট দেশ, থার্ড ওয়ার্ল্ডকে বাঁচাতে হলে উদ্যোগ নেওয়া উচিত। এটা একটা দিক। অন্য আরেকটি দিক যেটা বললেন আমাদের মোস্তফা কামাল মজুমদার ভাই বললেন যে আমাদের এখন এই অর্থনীতিকে সাবলীল করতে হলে, গতি দান করতে হলে আমাদের বিকল্প পথের সন্ধান করতে হবে। আপনি কি মনে করেন? একটা বিশ্লেষণ দিন সামগ্রিকভাবে। আপনি অনেক ধন্যবাদ রান্নু ভাই। আপনি যে প্রশ্নটা করেছেন, প্রথমটা একটু রাজনৈতিক ধরনের, দ্বিতীয়টা একটু অর্থনৈতিক ধরনের, দুইটা দিকে আসছে। যে ওরা যে অন্যায় যুদ্ধটা করেছে বিশেষ করে ইরানের বিরুদ্ধে, ওদের কমপ্লেইন্ট হলো সাম্রাজ্যবাদের আগ্রাসী। ওদের এটা হলো যে এটা একটা মৌলবাদী অগণতান্ত্রিক সরকার। অতএব আমেরিকা মাতব্বরি বা খবরদারি করার চেষ্টা করতেছে কোন দেশে গণতান্ত্রিক কি অগণতান্ত্রিক সরকার, সে অতিরিক্ত খবরদারি করার চেষ্টা করছে জাতিসংঘের আইন অনুযায়ী। এইটা আপনার পরিপূর্ণতা আসছে না কেন জানেন? মৌলবাদী সরকার বলে আক্রমণ করেনি, তার লোকটা হচ্ছে গ্লোবাল স্ট্র্যাটেজিতে পুরোটাকে নিয়ন্ত্রণ করা। কারণ সৌদি আরব সেটা মৌলবাদী হতে পারে, আরও রাজতন্ত্র, আরব আমিরাত হতে পারে। মৌলবাদের উপর আঘাত করে উনি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ট্রাম্প সাহেব আসবেন, এটা বিশ্বাসযোগ্য হতে পারে? সেই জন্য না, এটা হলো তার অজুহাত। সেগুলো আক্রমণ করবে যে কোনো কারণে, কারণ না, তার অজুহাতটা হচ্ছে যে পারমাণবিক যে বোমা ব্যবহার করছে সেইটার উপর, পারমাণবিক অন্যান্য যে মিসাইল করতেছে, এবং যেই কারণে ইসরায়েল, তার যে আমেরিকার যে ঘনিষ্ঠ বন্ধু ইসরায়েল, এবং ওটা একটা ইতিহাস আপনারা জানেন যে অ্যান্টিসেমিটিক জাতি ওরা, ইহুদিরা সেমিটিক জাতি, সেই সেম জাতি গোষ্ঠী থেকে ওরা আস্তে আস্তে আসছে। যে হজরত ইব্রাহিমের দুই ছেলে ইসাক আর ইসমাইল, ইসাকের গোষ্ঠী হলো ওরা, আর ইসমাইলের গোষ্ঠী হলো আরব জাতি অন্যরা। সে একটা লম্বা ইতিহাস আছে। ওরা গোড়ার থেকে ইহুদিরা
সেই যে দুই ভাইয়ের বংশধরের মধ্যে মারামারি শুরু হলো, সেটা থেকে তারা বেরোতে পারছে না। তারা যে কোনোভাবে হোক এই আরব জাতিগোষ্ঠী এবং তাদের বন্ধু ভাবাপন্ন পুরো মুসলিম জাতিগোষ্ঠীকে তারা ধ্বংস করার একটা গোপন প্ল্যান আছে ওদের, ইহুদিদের। আর এর সাথে আমেরিকা, আপনি যেটা বললেন যে একদিকে ভয় পাচ্ছে যে ইরান যদি শক্তিশালী হয় এই অঞ্চলে, মানে এই অঞ্চলটা জিওফিজিক্যাল যে ওদের যে গঠনটা ওই এলাকার মধ্যপ্রাচ্যের, সেটা খুব একটা সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ব্যবসা বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ জায়গা ওইটা। কারণ যত গ্লোবাল বড় ব্যবসা করতে হলে ওই জায়গার থেকে আসা যাওয়া করতে হয়। আপনারা জানেন যে ওইখানে একদিকে আরব সাগর, যার উত্তরে হলো আমাদের এই ইরান, এবং দক্ষিণ পশ্চিম হলো আরব পেনিনসুলা, এবং ওই আরব সাগর থেকে আবার দুইটা উপসাগর ঢুকছে। একটা হলো পারস্য উপসাগর, যার মধ্যে হরমুজ প্রণালী আপনি বললেন, অন্যদিকে হলো লোহিত সাগর বা রেড সি, মাঝখানে হলো আরব পেনিনসুলা। এই দুই সাগর ছাড়া গ্লোবাল সবচেয়ে বড় ব্যবসা বাণিজ্য হতে পারে না, হওয়া সম্ভব না। কারণ লোহিত সাগর থেকেই পরে সুয়েজ খাল হয়ে ইউরোপ আমেরিকায় মালামাল যায়, পশ্চিম বিশ্বে যায়, আর পশ্চিম বিশ্ব থেকে পূর্ব প্রান্তে আসতে হলে বিশ্বের ওই প্রণালী ইউজ করতে হবে, এছাড়া উপায় নাই। আরেকটা হলো যে তেল সমৃদ্ধ দেশগুলো আবার ওইখানেই অবস্থিত। তো দুইটা কারণে এটা হলো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল অ্যাকচুয়ালি, সমস্ত ব্যবসা বাণিজ্য, যার সাথে আবার অর্থনীতি জড়িত। আপনি ওইটার কথা ব্যাখ্যাটা বিশ্লেষণটা আমি আসতেছি। আপনি ভৌগোলিক যেটা দিচ্ছেন তার আগে প্রথমে আপনি বিশ্লেষণ করুন যে তার স্বার্থটা কি। তার স্বার্থটা হলো পুরো মধ্যপ্রাচ্যটাকে নিয়ন্ত্রণ করা, এবং এখানে তেল সম্পদ, গ্যাস, প্রাকৃতিক আরও সম্পদ, স্বর্ণ, বহু কিছু সেখান থেকে তাদের খনিজ সম্পদ আছে। আর সেখানে ইসরায়েলকে সেখানে তারা বসিয়েছে। ইসরায়েলও বলছে যে তাদের সেখানে প্রমিসড ল্যান্ড হিসেবে তারা বলছে যে পুরো মধ্যপ্রাচ্যটাই তাদের ধীরে ধীরে গ্রাস করবে। আর তাহলে আপনি এইটা বিশ্লেষণ করুন যে আরাবিয়ান কান্ট্রিগুলো এত ধনী, এত মানে তেল সমৃদ্ধ, এত সমৃদ্ধ হওয়া সত্ত্বেও আমেরিকান ঘাঁটিগুলো করতে দিয়েছে কেন? এবং সেই সমস্ত ঘাঁটি থেকে ইরানকে আক্রমণ করছে। তাহলে ইরান কি করবে? ইরান বাহরাইনে আক্রমণ করবে না? জর্ডানে আক্রমণ করবে না? আমেরিকান ঘাঁটি নিশ্চয়ই করবে। তুরস্কে থাকলে তুরস্কে করবে। তাকে তো বেঁচে থাকতে হবে। সব জায়গায় আমেরিকানরা ঘাঁটি করেছে। এই পার্সিয়ান যে সিভিলাইজেশন, এটা হাজার হাজার বছর আগে, এখন এদের এখানে যে মৌলবাদী যেটা আছে, এটা হয়তো অনেকে সমর্থন করবেন, আমি ব্যক্তিগতভাবেই করি না, কারণ এটা ইতিহাসের চাকা পেছনের দিকে ঘুরতে পারে না, সামনের দিকে। আফগানিস্তানকে মৌলবাদী রাষ্ট্র। সুতরাং আজকে বেঁচে থাকতে হলে, সমৃদ্ধ করতে হলে, আত্মনির্ভরশীল হতে হলে শিক্ষা দীক্ষা, জ্ঞান, বিজ্ঞান, সম্পদে প্রাচুর্যে উন্নত হতে হবে। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি ঐক্যবদ্ধ হতো, তারা যদি ইসলামের নামে ঐক্যবদ্ধ হতো যে আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করব, আমরা ইহুদিদের যে আক্রমণাত্মক কি আছে এটা লড়াই করবো, তাহলে ভালো হতো। আপনি বিশ্লেষণ দিন। সেটাই বলতেছি যে এই যে আপনি যেটা বললেন যে ওইটা ব্যবসা বাণিজ্যের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট দিয়ে বলে আমেরিকা বা অন্যান্য বড় শক্তিগুলোর চোখটা ওই দিকে আছে, ওই এলাকাটা তারা নিয়ন্ত্রণ করে যেভাবে হোক। এবং সেই এলাকাটাই ইরানের মতো একটা দেশ যদি শক্তিশালী হয়, এটা ওদের জন্য চিন্তার বিষয়। মেইন তো অর্থনীতি, মেইন হলো অর্থনীতি, ব্যবসা বাণিজ্য। ফলে ওইখানে কিন্তু অনেক দিন প্রায় পাশাপাশি আবার তেল সমৃদ্ধ দেশ, যে কারণে আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের চোখটা ওইখানে দীর্ঘদিন ধরে আছে। ওই জায়গাটা তারা কন্ট্রোল করবেই, ছাড়বে না তারা। হরমুজ প্রণালী, ওইদিকে হলো আপনার লোহিত সাগর হয়ে সুয়েজ ক্যানেল। হ্যাঁ ঠিক। এবং এই সুয়েজ ক্যানেল আপনারা জানেন যে সুয়েজ ক্যানেল কিন্তু খনন করছিল ব্রিটিশরা 1850-এর দশকে। এবং সেটা উদ্দেশ্য ছিল যে এই আফ্রিকা ঘুরে ইউরোপ বা আমেরিকা থেকে আসতে হলে আগে আফ্রিকা ঘুরে আসতে হতো আমাদের এশিয়া অঞ্চলে। কিন্তু এই সুয়েজ ক্যানেল করার কারণে আমাদের যাত্রাপথ 3 ভাগের 1 ভাগ কমে গেছে, হয়ে গেছে 2 ভাগ কমে গেছে, এখন ঘুরতে হয় না। ফলে এইটা কিন্তু ওই পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এটা যে কোনোভাবে মরিয়া হয়ে তারা কন্ট্রোল করবে। এখন এইটার জন্য তারা অজুহাত হিসেবে নানান কথা বলছে, যেটা আমি বলতেছিলাম যে ওরা বলছে এই সরকার এরকম কেন, ওই সরকার কেন। এটা তোমার দেখার বিষয় না, এটা ওই দেশের জনগণ ঠিক করবে যে ওই দেশে কোন সরকার থাকবে কি থাকবে না। ইরানে এটা তো আমেরিকার দেখার বিষয় না, বা আমেরিকায় কোন সরকার থাকবে কি থাকবে না, ট্রাম্প থাকবে কি থাকবে না, আমেরিকার জনগণ দেখবে। কিন্তু এইটা হলো অজুহাতের বিষয়, মূল বিষয়টা হলো অর্থনীতি। অর্থনীতিটার কন্ট্রোলে তারা রাখবে একদিকে যাত্রাপথ, আর একদিকে তেল। কারণ তেল এই বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় অর্থনীতি চালানোর জন্য, যেটা আমাদের মুস্তাফা ভাই বলে গেলেন যে এই যে তেল সমৃদ্ধ এলাকা ওইটা, এবং ওইখানে যেটা বন্ধ হয়ে যায়, যেটা আমরা পরে মুস্তাফা ভাই বললেন যে আমাদের ইকোনমির উপর একটা বড় ধরনের
সমস্যা আসবে। এবং এইখানে উনি একটা তেলের দিক বলছেন, আমি আরেকটা অ্যাড করতে চাচ্ছি। এইটা বলার কারণ হলো আমাদের যত ইম্পোর্ট এক্সপোর্ট বড় আকারে হয়, ইউরোপে আমেরিকায় যায়, সেটার জন্য এই পথগুলো আমাদের জন্য দরকার। শুধু তেল ইম্পোর্ট বন্ধ হবে তা না, পাশাপাশি আমাদের যে বড় রপ্তানি গার্মেন্টস, সবচেয়ে বড় পণ্য রপ্তানি করে মানে গার্মেন্টস টোটাল রপ্তানি 80%-এর কাছাকাছি, এইটা কিন্তু যেতে হলে বেশিরভাগই ওই অঞ্চল থেকেই যায়। ফলে আমাদের রপ্তানিও কিন্তু বন্ধ হয়ে যাবে। রপ্তানি বন্ধ হলে কি হবে? ফ্যাক্টরি বন্ধ হবে। ফ্যাক্টরি বন্ধ হলে কি হবে? লোকজনের চাকরি চলে যাবে। ফলে এটা যদি এই প্রশ্নটাই করা হলো যে এগুলো যে আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর বিকল্প পথটা কি, মুক্তির পথটা কি, সেটা আপনি বিশ্লেষণ করেন। রাইট। এখন এইটার বিকল্প পথ হলো যদি শর্ট টার্মে যুদ্ধ শেষ হয়ে যায় তাহলে তো আমরা মোটামুটি রক্ষা পেতে পারি। আর যেটা দীর্ঘমেয়াদী হয় তাহলে কিন্তু এটা খুব সমস্যায় পড়ে যাবো আমরা। এটা কিন্তু খুব আচ্ছা, আপনাকে পরে আবার আসবো। আমি মোস্তফা কামাল মজুমদার ভাই, আপনার কাছে আমার জিজ্ঞাসা যে আছে এই যে অর্থনৈতিক সংকট, আপনি যেটা জ্বালানির কথা বললেন, ফুয়েল এবং যে বিষয়গুলো বললেন, উৎপাদনের সাথে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সাথে যেটা জড়িয়ে আছে আর কি, তার সাথে আরও আছে। আমি বলি, আমি প্রশ্নটা এইভাবে করতে চাই, এই সমস্যা তো শুধুমাত্র বাংলাদেশের নয়, ভারতের হতে পারে, নেপাল, পাকিস্তান এবং এশিয়ার অন্য দেশ এবং আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, সে সমস্ত দেশেও হতে পারে কিনা। তাহলে যদি এই সকল দেশের সমস্যা হয়, সব কিছু মিলে কি দাঁড়াবে? একটা বড় রকমের দুর্যোগপূর্ণ একটা অবস্থা তৈরি হয়েছে। আমরা তো শুধু এনার্জির জন্য না, জি, আমাদের ম্যান পাওয়ার পুরো মিডল ইস্টে আপনার 10 মিলিয়নের বেশি আছে সেখানে, 10 to 15 মিলিয়ন শ্রমিক আছে সেখানে। তাদের পাঠানো যে রেমিটেন্স, তার উপরে কিন্তু আমাদের অর্থনীতি চলে। দুইটা, একটা হলো গার্মেন্ট এক্সপোর্ট থেকে, আর একটা হলো রেমিটেন্স থেকে। তো এখন একদিকে এনার্জিতে আমরা অল্প কয়েকদিনের মধ্যে এফেক্টেড হয়ে যাব যদি সাপ্লাই নতুন করে না আসে। আর 2 নম্বর হলো আমাদের লোকগুলি খুব বিপদে আছে। কারেক্ট। যে কোনো জায়গায় পড়তেছে, মিসাইল পড়তেছে, কোনো না কোনো বাংলাদেশি আহত হইতেছে, না হলে নিহত হইতেছে। কারণ ওখানকার সিটিজেনের চেয়ে আপনার মাইগ্রেন্ট লেবারের সংখ্যা বেশি। এবং এই আরব দেশগুলিতে বাংলাদেশিরা সংখ্যা অনেক বেশি। তো এদের যদি কুয়েত ক্রাইসিসের সময় আমরা দেখেছি যে আপনার যখন আমেরিকা ইরাক কুয়েত আক্রমণ করলো, কুয়েত দেশটা ধ্বংসপ্রাপ্ত হলো, আমাদের বহু লোককে সেখান থেকে নিয়ে আসতে হয়েছে, আমাদের খুব ক্ষতি হয়েছে। সেখানে যুদ্ধ চলতে থাকলে এই দুইটা সেক্টরে আমরা মাইট খাবো, এনার্জি আর ম্যান পাওয়ার, রিমিটেন্স ক্ষতিগ্রস্ত হবে। আর যুদ্ধের ব্যাপারে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হলো এটা ইন্টারন্যাশনাল এক্সপার্টরা ব্যাখ্যা করেছেন ওয়ার অফ চয়েস। ইমিডিয়েট কোনো কারণ ছিল না তাদের যুদ্ধ করার জন্য। এবং যুদ্ধ করার পরে যখন দেখছে যে ইরান তো সাস্টেইন করতেছে, সে শুধু ইসরায়েল এবং আমেরিকার দিকেই অস্ত্র নিক্ষেপ করছে না, যেখানে যেখানে আমেরিকার অ্যাসেট আছে সেখানেও করতেছে। তো তখন তারা উল্টাপাল্টা কথা বলতেছে। মার্কো রুবিও বলছে যে আমরা তো আসলে যখন দেখলাম ইসরায়েল বোম্বিং শুরু করে দিবে, কাজে বোম্বিং শুরু করে দিলে আমাদের উপর ইরান প্রত্যাঘাত করতে পারে, সেজন্য আমরাও আক্রমণ করলাম। আবার ট্রাম্প সাহেব এক এক সময় এক এক কথা বলেছি যে আমরা যদি এই সময় আক্রমণ না করতাম তাইলে ইরান আমাদের আক্রমণ করে বসতো। আসলে কিন্তু তাদের মধ্যে যে আপনার নিউক্লিয়ার ওয়েপন যাতে ইরান তৈরি না করে তার জন্য যে মধ্যস্থতা করতেছিল টকসে ওমানের পররাষ্ট্রমন্ত্রী কি বলছে যে তাদের মধ্যে চুক্তিটা নাগালের মধ্যে চলে আসছিল, ইরান তাদের সব কন্ডিশন মেনে নিয়েছিল, অল্প মানে 2-1 দিনের মধ্যে হয়তো তারা এগ্রিমেন্ট করতে পারতো। তো কিন্তু চুক্তি ছেড়ে দিয়ে তারা আক্রমণ করলো। এখন এটা আসলে আপনি যথার্থভাবে বলেছেন, এই তেল সমৃদ্ধ এই মিডল ইস্টকে আমেরিকা কখনোই হাতছাড়া করতে চায় না। সেখানে ইরাক, লিবিয়া, এই দেশগুলি তারা মোটামুটি তাদের যে একটা শক্তিশালী একটা ছিল, তাদের মানে অবস্থান ছিল, ধ্বংস করে দিয়েছে, হত্যা করেছে, ফাঁসি দিয়েছে। এবং এখানে তো আপনার খামেনি, তাকেও তো হত্যা করেছে। বাদবাকি দেশ এবং ইরানের এই সমস্ত বড় বড় নেতাদেরকে যে হত্যা করে,
ইরানের তো এটা কি গোয়েন্দা সংস্থা নেই, জি তাদের কি আত্মরক্ষামূলক কোনো ব্যবস্থা নেই? এই জায়গায় ইরানের চরম দুর্বলতা। যে বাদবাকি দেশগুলিতে তারা বেস বানিয়ে বসে আছে, এবং আমেরিকার একজন থিঙ্ক ট্যাঙ্ক আপনার জিওফ্রি সাক্স, উনি বললেন যে আক্রমণ করলো আমেরিকা, জাতিসংঘে দেখা যাইতেছে মিডল ইস্টের বেশিরভাগ লোক ইরানের বিরুদ্ধে বলতেছে। তার ব্যাখ্যা অনুযায়ী, জিওফ্রি সাক্সের কথা অনুযায়ী হলো যে আসলে এরা সব ভ্যাসাল স্টেট, এরা যদি এখন আমেরিকার বিরুদ্ধে বলে তাইলে ওই ইরানের রিজিম চেঞ্জ হচ্ছে, এইসব জায়গায় রিজিম চেঞ্জ হয়ে যাবে। এই যে একটা কথা আপনার প্রচারিত হয়েছে না, যে আপনার সৌদি আরবের যে প্রিন্স, এই প্রিন্স নাকি সেখানে ট্রাম্পকে মানে রীতিমতোভাবে করেছে ইরান আক্রমণ করার জন্য। অবশ্যই এই কথার উপর কোনো ভিত্তি বা প্রমাণ নেই। ট্রাম্প যে সবই সত্য কথা বলে তা তো নয়। না না, সে এক এক সময় এক এক কথা। আসলে মূল কথা হলো মধ্যপ্রাচ্যে তারা ইসরায়েলের মাধ্যমে নিয়ন্ত্রণটা রাখতে চাচ্ছে। ইসরায়েলের নিয়ন্ত্রণ সব জায়গায় চলে আসছে এক্সেপ্ট ইরান। এখন ইরানকে ধ্বংস করতে পারলেই তাদের সরাসরি যুদ্ধে আসতে হবে না, ইসরায়েলে দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। ইরান তো আপনার কিছু কিছু জায়গায় তো করেছে, হিজবুল্লাহরা আছে সেখানে লেবাননে, তারপরে হুতিরা আছে, এবং বিভিন্ন জায়গা থেকে ইরান প্রচেষ্টা করেছে। কিন্তু এখানে মূল আলোচনা আপনার দুজন যেটা বললেন, আপনি যেটা বলছেন এটা সত্য, যে মূল জিনিসটাই হচ্ছে মধ্যপ্রাচ্যকে তারা নিয়ন্ত্রণে রাখা। আমি গতকাল আলোচনায় বলেছি একটা কথা, আমি আপনাকে বলি মুস্তাফা কামাল মজুমদার ভাই, এবং তাকে বলি, সেটা হলো যে আমি ওই 89-এই যখন উত্তর কোরিয়ায় গিয়েছিলাম ওদের আমন্ত্রণে, মির্জা গোলাম হাফিজ সাহেব এবং আমি, উনি চলে এলেন বেইজিং থেকে। বেইজিং 2 সপ্তাহ পরে ওখানে গিয়েছিলাম। ওখানে যে আমি রাফসানজানি ইরানের প্রেসিডেন্ট ছিলেন, এবং ডক্টর আব্দুল কাদির খান আমি পিয়ংইয়ংয়ে পেয়েছিলাম, আমার সাথে ডক্টর আব্দুল কাদির খানকে ওরা পরিচয় করে দিয়েছিলেন। তখন আমার সন্দেহ হয়েছিল যে আণবিক শক্তি এবং আণবিক যে আপনার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ব্যাপারে তাদের মধ্যে একটা কিছু হচ্ছে, এটা আমি ধারণা করেছিলাম। তবে পিয়ংইয়ংয়ের উচ্চ পর্যায়ের যারা কমিউনিস্ট নেতা ছিলেন তাদের সাথে যখন আমার কথা হলো, আমি জিজ্ঞেস করেছিলাম যে এই আণবিক বোমা সম্পর্কে, তখন তারা বললেন যে আমরা আণবিক বোমা, তখন কিম ইল সুং জীবিত ছিলেন, তারা বললেন যে আমেরিকাকে আমরা একটুও বিশ্বাস করি না, যদি আণবিক শক্তির অধিকারী না হতে পারি তাহলে আমরা এই দেশকে রাখতে পারবো না, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকবে না। তা আমি দেখলাম তাদের কথাটা সত্য। আজকে উত্তর কোরিয়াকে কিছু করতে পারছে না, এবং শেষ মুহূর্তে আপনারা শুনে নিশ্চয়ই জানেন যে ইরান আক্রান্ত হওয়ার পরে তারা আরও নতুন করে সেখানে মিসাইল এবং আণবিক বোমা জাপান এবং দক্ষিণ কোরিয়ার দিকে আবার নতুন করে তারা সেখানেই করেছে। যদি আমেরিকা কোনো রকম কিছু করে, প্রথমেই তারা জাপান এবং দক্ষিণ কোরিয়াকে তারা উড়িয়ে দেবে। এবং আমেরিকান যে ঘাঁটিগুলো আছে, উত্তর কোরিয়া কিন্তু ইরানের চাইতেও শক্তিশালী মিসাইল আছে, আপনারা নিশ্চয়ই জানেন, ICBM আছে, এবং সেটা ট্রাম্প ভালোভাবে জানে। সুতরাং আজকে এই অবস্থান থেকে আমাদের একটু মুক্তির অবস্থাটা কোথায়? তারেক রহমান হচ্ছে গভর্নমেন্ট ফর্ম করেছে, মন্ত্রীরা প্রাণপণ চেষ্টা করছে, আপনারা জানেন যে প্রতিটি ক্ষেত্রে নতুন একটা কিছু করার চেষ্টা করছে। এই যে যাতায়াতের জন্য, মহিলাদের জন্য, নারীদের জন্য যে আজকে তাদের কষ্ট হয় পরিবহনের ক্ষেত্রে, ইলেকট্রিক একটা কোনো কিছু করার, শিক্ষার ক্ষেত্রে, নারী শিক্ষার ক্ষেত্রে, বহু কিছুর ক্ষেত্রে তারা চিন্তাভাবনা করছে। এবং তারেক রহমান কিন্তু প্রচারে আসছেন না যে প্রত্যেক দিন কথা বলতে হবে, ছবি আসবে টিভিতে, এইগুলো নয়, কিন্তু কাজের মধ্য দিয়ে সেখানে মানুষের কাছে যেতে চাচ্ছে। সুতরাং এই মুহূর্তে আজকে আমাদের এই আলোচনা একটু গুরুত্বপূর্ণ বিষয়। আপনার আরেকটু বলুন যে আমরা কোনো পথ আছে কি না, রাশিয়া, চীন, তারা আমাদের কোনো সহযোগিতা করতে পারে কি না? এনার্জি আপনার অল্টারনেটিভ সোর্স মিডল ইস্টের বাইরে পুরো এশিয়া ক্রিপলড হয়ে যাবে। জি জি। আপনার ইরানের ম্যাক্সিমাম সাপ্লাই আসতো চায়নার ম্যাক্সিমাম সাপ্লাই আসতো ইরান থেকে। হ্যাঁ, হরমুজ প্রণালী। জি জি। তো আপনার আমাদের বেশিরভাগ আসতো কাতার থেকে। তো এখন অল্টারনেটিভ এত সাপ্লাই, আর আমরা ডিপেন্ডেন্ট হয়ে গেছিলাম LNGর উপরে। LNG তো অত অন্য জায়গায় পাওয়া যাবে না। কাতার ইজ দ্য রিচেস্ট এই রিসোর্সে। তো অল্টারনেটিভ খুঁজতে হবে কোথাও। যদি আচ্ছা, ভারতের কোনো প্রবলেম হবে না, পাকিস্তানের হবে না? তাদের তো নিজস্ব সাপ্লাই কিছু আছে, তারা আমাদের মতো অতটা এফেক্টেড হবে না। আমরা এফেক্টেড হয়ে গেছি মাঝখানে, আমাদের গ্যাস রিসোর্স ডেভেলপমেন্টের উপর খুব বেশি
ইনভেস্টমেন্ট হয় নাই, আমরা উই বিকেম ডিপেন্ডেন্ট অন ইম্পোর্টেড এনার্জি। এমনকি আমাদের যে দেশি কয়লা ছিল সেটাও আমরা উত্তোলন করি নাই, সেটা ওইভাবে রেখেছি, আমরা কোনো একটা পন্থা বের করতে পারি নাই, আমরা পুরোপুরি ডিপেন্ডেন্ট অন ইম্পোর্টস। তো সেই কারো কাছ থেকে ধার করাটা যায় কিনা এরকম চিন্তা ভাবনা করা লাগবে। এছাড়া আর ইয়ের থেকে তো আনা যাবে না, সোভিয়েত বা রাশিয়ার থেকে তো আনা যাবে না, রাশিয়া থেকে আনলে আবার আমেরিকানরা খড়গ তুলবে যে তোমরা কি করতেছো, তোমাদের ইত্যাদি ইত্যাদি। আসলে যুদ্ধটা যদি আমরা অ্যানালিসিস, ফাইনাল একটা অ্যানালিসিস যাই, তাইলে আমাদের এইরকম একটা কনক্লুশনে আসতে হবে যে ট্রাম্পের যুদ্ধ করার দরকার ছিল। ট্রাম্পের যুদ্ধ করার দরকার ছিল এই জন্য, উনি যেভাবে ওনার শাসন সাজাচ্ছিলেন, সারা দুনিয়ার উপর ট্যারিফের যুদ্ধ মানে আপনার করে উনি একটা কর্তৃত্ব কায়েম করতে চেয়েছিলেন। আমেরিকার সুপ্রিম কোর্ট এক রায়ে সব বাতিল করে দিয়েছে। বাতিল করে দেওয়ার পর তার তো আর কোনো দাঁড়ানোর জায়গা নাই। সে বলল যে আমি 10% ইয়ে করব, ট্যারিফ আবার ইম্পোজ করবো, করছো, আবার বলছে আমি 15% করব। কিন্তু উনি যে অবস্থানটা সৃষ্টি করেছিলেন সে অবস্থান আর থাকলো না। তো এখন তার বীরত্বটা, তার অবস্থানটা যে আমি যে একজন বড় শক্তিশালী প্রেসিডেন্ট, এটা প্রকাশ করার জন্য ইরানকে আক্রমণ করছে। এইরকম ঘটনা খুব পপুলার প্রেসিডেন্ট এবং আমাদের দৃষ্টিতে খুব আক্রমণাত্মক কাজ করেন নাই তেমন একটা, ক্লিনটনও করেছিলেন। যখন মনিকা জিওনস্কির সাথে আপনার তার সম্পর্ক নিয়ে একটা বড় রকমের কেলেঙ্কারি ছড়িয়ে পড়ছিল, তখন হঠাৎ করে দেখা গেল কি উনি কথা নেই বাড়তি নাই, আপনার ইরাকের দিকে ক্রুজ মিসাইল নিক্ষেপ করা শুরু করলো। মানে আণবিক বোমা বানাচ্ছে এরকম একটা অজুহাত দিয়ে। হ্যাঁ, মানে তার যে আভ্যন্তরীণ যে মনিকা লিওনস্কির ব্যাপার, বিষয়টা থেকে দৃষ্টিটা অন্যদিকে সরানোর জন্য এইভাবে করলো, সেটাও একটা কারণ। এখন তবে আপনার ক্লিনটনের সময় তো ইরাক ওইভাবে আগ্রাসী হয় না, কিন্তু উনি একটা আক্রমণ করছিল। যদি এখনো কিন্তু গতকালকে আমি দেখলাম আমেরিকার একজন মেম্বার পার্লামেন্ট বলতেছিল যে এবারও ওনার একটা অন্যতম কারণ হলো অ্যাপিস্টিন যে কেলেঙ্কারি, যেটা ওর বিরুদ্ধে আসছে, যে অনেক শিশুদের যৌন নির্যাতনের ব্যাপার ট্রাম্পের, এইটাকে দৃষ্টি ঘোরানোর জন্য। এটা একজন এমপি বলছে, আমেরিকান এমপি, দিস ইজ নট মাই। এটা ট্রাম্পের ব্যাপারে কোনো রকম আসেনি না, এটা একজন এমপি, আমার কাছে ভিডিও আছে, সে বলছে আমেরিকান থাকুক। এখানে মূলত যা চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলকে দিয়ে ষড়যন্ত্র করে, মাল্টিপল কারণ ছিল, এটা ওগুলো কোনো ভাই আমি বলছি যে সেটা 2 দিন পরেও করতে পারতো, কিন্তু এই দ্রুত করলো কেন এত দ্রুত? এই যে এমপি বলছে ওইটা তো ট্রাম্পের কাজই হলো যে সেখানেই করা। এটা আছে না, ওখানে গ্রিনল্যান্ড নেওয়ার জন্য ইউরোপের নেটো ভেঙে যায়, এরকম ধরনের অবস্থার মধ্যে দিয়ে ওদের আবার ঠান্ডা করেছে যে না, নিচ্ছি না এখনই। তো এখানে মজার বিষয় একটা, সেটা হলো যুদ্ধকে সরাসরি কেউ সমর্থন করে নাই, কেউই সমর্থন করে নাই। এমনকি স্পেন তাদের ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পষ্ট জানিয়ে দিয়েছে, কিন্তু ট্রাম্প মিথ্যা কথা বলছে যে না, রাজি হয়েছে। ইউকে তো তাই বলেছে, মানে স্টারমারও তাই বলেছে যে আমাদের ব্যবহার করা যাবে না। পরে বোধহয় রাজি হয়েছে না, রাজি হয় নাই, টানাপোড়েন চলতেছে। একমাত্র ফ্রান্স দেখলাম আজকে রাফেল বিমান ডিপ্লয় করছে ইউএইতে, দুবাই আর কি, ওখানে প্রয়োজনে তারা ব্যবহার করবে। তো যুদ্ধটা খুব অন্যায় যুদ্ধ। আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কটাই বলতেছে যে এই যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকা সফল কাম হবে না, এটা বলছে তারা। কিন্তু কথা হলো ইরান তো সাস্টেন করতেছে, ইরানরা আমরা যাই বলি, তারা কিন্তু গত বড় সাস্টেন করেছে, এবং ইসরায়েলের স্বার্থে আমেরিকা ট্রুসে আসছে, যুদ্ধবিরতিতে আসছে, ইরানের স্বার্থে না। এইবার ইরান কতদিন সামাল দিতে পারে এটা দেখার বিষয়। অ্যানালিস্টদের হিসাব হলো যে 3 সপ্তাহের বেশি কিন্তু আপনার এই ডিফেন্স করার মতো ক্যাপাবিলিটি তাদের শেষ হয়ে যাবে। কাদের? এই ইসরায়েল এবং আমেরিকার। আচ্ছা, তাদের এটা আপনার বলা যায় না। ভিয়েতনামে বছর পর বছর যুদ্ধ করেছে তারা, এখন যে মজুদ আছে তাদের, এখন তো তারা মিসাইল ডিফেন্স করতেছে। ইরান মিসাইল মারতেছে, ওরা মিসাইল থামাইতেছে, আর এরিয়াল স্ট্রাইক করতেছে। তো
ইসরায়েলের অন্তত ওই যা যা সরঞ্জাম আছে এগুলি কয়েক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে যদি নতুন সাপ্লাই না আসে, এইরকম একটা কথাবার্তা বলেছে। তো ইরান আপনার সেই 2-3 সপ্তাহের বেশি ধরে রাখতে পারে কিনা এটা দেখার বিষয়। তবে কথাবার্তায় মনে হয় যদি যুদ্ধ বন্ধ হয় তাহলে তারা খুশি হবে, কিন্তু সাথে সাথে তারা জবাব দেওয়া বন্ধ করবে না। তারা কিন্তু এই আজকে সকালের দিকে ইসরায়েলের উপর আক্রমণ বাড়াইছে, কিছুটা বেশ অনেক আক্রমণ করেছে। তো তাদের যে ডিফেন্সটা একটা উইকনেস আছে, সেটা হলো অ্যাকসেপ্ট মিসাইল, তাদের কিন্তু নেই, এয়ার পাওয়ার নেই, বিমান দিয়ে ওদেরকে ইন্টারসেপ্ট করা। তারপরে এখানে সবচেয়ে ভালো তো যদি উত্তর কোরিয়া যদি বা অত কোনো বৃহৎ শক্তি যদি ইরানের পাশে এসে দাঁড়াতো, যুদ্ধে অংশগ্রহণ না করুক, কিন্তু যুদ্ধের যে উপকরণগুলো, অস্ত্রশস্ত্রগুলো যেগুলো আছে, মিসাইল এবং অন্যান্য, হ্যাঁ, এগুলো যদি ড্রোন বা মিসাইল বা আধুনিক আরও অস্ত্র আছে সেগুলো যদি দিয়ে সাহায্য করতো তাহলে সেখান থেকে ভালো হতো। কারণ রাশিয়া তো আপনার ওই অস্ত্রটা দেয়নি, ওই যেটা 300 বা 400 যে আপনার মিসাইলকে যেটাকে আপনার আত্মরক্ষামূলক যে ওই অস্ত্রটা তো দেয়নি। আচ্ছা, এখানে ওই আপনি এই প্রশ্নটা মোস্তফাকেও বলেছিলেন যে মানে চীন এবং রাশিয়া বৃহৎ শক্তিগুলি কেন ইরানের পক্ষে আসেনি, এবং যেটা এখন আপনি আবার উল্লেখ করলেন। এখানে একটা জিনিস এখন গ্লোবাল ইটা দাঁড়িয়েছে, সবাই নিজ নিজ স্বার্থকে বড় করে দেখছে। রাশিয়া ভাবছে ইউক্রেনের ব্যাপারে যদি আমি যাই, ইউক্রেনের ব্যাপারে যদি আমেরিকা ইউক্রেনের ডাইরেক্ট পক্ষ নেয়, এই জন্য সে এইটাকে এই আক্রমণের বিপক্ষে কথা বলে খুব নরম সুরে বলতেছে, জোরালো কোনো করছে না। ঠিক চায়না আবার এরকম, চায়না সবচেয়ে বড় এক্সপোর্ট মার্কেট আমেরিকা, সেইটারে এই আক্রমণটাকে সে নিন্দা, কিন্তু সেই নরম ভাষায় নিন্দা করছে। সবাই কিন্তু গ্লোবালি কিন্তু যার যার অর্থনৈতিক স্বার্থটা দেখতেছে, যে কারণে কিন্তু আমরা যতটা আশা করেছিলাম যে বৃহৎ শক্তিগুলি অ্যাটলিস্ট আমেরিকার বিপক্ষে ইরানের পক্ষ নিয়ে অস্ত্র সাপ্লাই দিবে, ইরানের পক্ষে তারা বলতেছে, কিন্তু আমেরিকা যেমন ইসরায়েলের সাথে যুদ্ধ করতেছে সেই অবস্থানে যাওয়ার জন্য চীনও প্রস্তুত না, রাশিয়াও প্রস্তুত না। চীন যেটা চাচ্ছে সেটা হলো তার যে ইকোনমিক সুপারিয়রিটিটা এটা বাড়তে থাকুক, সে যুদ্ধে সে জড়াইতে চাবে না। এটা হলো আপনার স্ট্র্যাটেজিক এক্সপার্টদের বিশ্লেষণ। তাছাড়া যুদ্ধে জড়াবে কেন? তার জাতীয় স্বার্থ তো এখানে কাজ করছে না। এবং রাশিয়ার ক্ষেত্রে তাই, রাশিয়াকে তো অনেক মূল্য দিতে হয়েছে এই আপনার ইউক্রেনের যুদ্ধে। আর ইউক্রেনের যুদ্ধ তো শুধু ইউক্রেনের সাথে যুদ্ধ করছে না, সে আমেরিকা এবং পুরো ইউরোপ নেটোর সাথে যুদ্ধ করছে। আর রাশিয়ার সম্পর্কটা তো এখানে একপক্ষীয় না, তারা আপনার ইসরায়েলের সাথে সম্পর্ক রক্ষা করে অবশ্যই, এবং মধুর সম্পর্ক রক্ষা করে। আবার মধ্যপ্রাচ্যেও সেখানে মধ্যপ্রাচ্যে আরবদের সাথে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করে। কাজে সে কোনো একদিকে ঝুঁকে পড়বে না। শুধু একটা সময় ছিল যখন আপনার ওই 67 যখন ওয়ার হলো এবং জোট নিরপেক্ষ আন্দোলনের সময় এবং স্নায়ু যুদ্ধের সময় আপনি যেটা বলছেন, সেই সময় যখন আপনার নাসের ছিলেন, জি জি তাই না, জামাল আব্দুল নাসের ছিলেন ইজিপ্টের প্রেসিডেন্ট, আনোয়ার সাদাত পরবর্তী সময় আনোয়ার সাদাত 73-তে করেছিল, এবং 73-তে তো ইসরায়েল অলমোস্ট ওয়াজ ডিফিটেড। যদি আপনার আমেরিকানরা নতুন সাপ্লাই না নিয়ে আসতো, আপনার অলমোস্ট ডিফিট হয়ে গেছিল। সারফেস টু এয়ার মিসাইলের কাছে ওদের এয়ার পাওয়ার ধ্বংস হয়ে গেছিল। তো ইসরায়েল তো সেই সময় আপনার সিনাই গেল, সিনাই আবার দখল করলো, কিন্তু ইসরায়েলের আবার কিন্তু কি আপনার ওই পিছন দিক দিয়ে এসে ইজিপ্টের একটা জায়গায় চলে আসলো। তারপরে আচ্ছা, যাই হোক, ওটা আপনি বলছেন, কিন্তু কখনোই মধ্যপ্রাচ্যের দেশগুলো এত সমৃদ্ধ অর্থনীতি থাকা সত্ত্বেও যুদ্ধে ইসরায়েলকে তারা কখনোই দমন করতে পারেনি। এবং গাজা যেভাবে ধ্বংসযজ্ঞ শুরু করেছে, কারো মধ্যে কোন ন্যূনতম তাদের মধ্যে মানবিক চেতনা পর্যন্ত নাই। অথচ এই সমস্ত মধ্যপ্রাচ্যের এই বিশাল এতগুলো দেশ, আরব আমিরাত আছে, ইজিপ্ট আছে, ইভেন তুরস্ক আছে। ইজিপ্ট ছাড়া আর প্রত্যেকটা দেশের মধ্যে আমেরিকার বেজ আছে, একমাত্র ইজিপ্টে বেজ নেই। তো এখন ইজিপ্টের আবার শাসকরা হলো ওদের আপনার নিয়োজিত। এলসিসি যে আপনার ইয়েগুলো উৎখাত করে আসলো, কিন্তু আমেরিকান মদতপুষ্ট। তো তাদের একটা প্লাস পয়েন্ট হলো তারা এখানে আমেরিকান বেজ করতে দেয় নাই।
কিন্তু অন্য সবগুলি দেশে তো বেঁচে আছে, তারা আমেরিকার বিরুদ্ধে বলবে কীভাবে? বলতে বলতে গেলে তো আপনার তাহলে আপনার অবস্থাটা কি দাঁড়াচ্ছে? অবস্থা দাঁড়াচ্ছে যে ইরানকে তাহলে ওরা চাচ্ছে যে ইরান একটা বিকল্প সরকার অথবা আত্মসমর্পণ করুক, এইটা চাচ্ছে, কিন্তু সেটা তো হবে না। না, ইরান শেষ পর্যন্ত লড়ে যাবে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি গত যুদ্ধের সময় বলেছি যে ইসরায়েলের সিকিউরিটি ইজ বেস্ট এনশিওর্ড বাই ট্রাইং টু গেট ফ্রেন্ডশিপ, নট ট্রাইং টু ডোমিনেট করে সে কোনোদিনও মিডল ইস্টে সম্পর্ক স্বাভাবিকরণ করতে পারবে না। তাকে ইকুয়াল টার্মসে চিন্তা ভাবনা করতে হবে। সে সারা ইয়েকে পদান্নত করে ফেলবে, এটা কোনোদিন হবে না। কিন্তু কোনোদিন হবে না, কিন্তু এটাও তো সত্য যে আজকে মধ্যপ্রাচ্যের এতগুলো দেশ এত আধুনিক অস্ত্র তারা সজ্জিত করছে নিজের দেশকে। সৌদি আরব, কাতার, তারপরে আপনার আরব আমিরাত, এরা করছে, ইজিপ্টও করছে। কিন্তু প্রধানত তো আমেরিকা যদি থাকে তাহলে তো প্রধানত হয়েই আছে। কিছু জিনিস খেয়াল করার মতো আছে, যেমন ইসরায়েল যখন কাতারে আক্রমণ করলো হামাসের লোকদের কিছুদিন আগে আঘাত করার কথা বলে, তখন সৌদি আরব কী করলো? সৌদি আরব পাকিস্তানের সাথে একটা চুক্তি করলো যে তোমরা আমাকে রক্ষা করো। তখন সেটাকে করার জন্য, কাউন্টার করার জন্য ট্রাম্প সাহেব এসে করলেন কি, অনেক অস্ত্রশস্ত্র তাদের দিয়ে দিল, তারা যেন পাকিস্তানের উপর ডিপেন্ডেন্ট না হয়। কিন্তু আমি কথাটা বোঝাতে চাচ্ছি এই, ইসরায়েল যদি আপনার বেশি বাড়াবাড়ি করে, অ্যাটলিস্ট সৌদি আরব তো চেষ্টা করছে যে পাকিস্তানের দিকে ঝুঁকার জন্য, ওগুলো মানে না একটা ইনস্ট্যান্স, একটা চুক্তি করেছে। আবার আপনার ইরানের সাথেও তারা সম্পর্ক স্বাভাবিকরণের চেষ্টা করেছে। কিন্তু তো কাজেই কোনো জায়গার রাজনীতি এক জায়গায় থেমে থাকে না, ইটস ডাইনামিক। তো ইসরায়েলিরা যত বাড়াবাড়ি করবে এটা তার উল্টা দিকে চলে যাবে, এটা যেতে বাধ্য। এটা শুনেন, আপনি তো এই কথাটা বলছেন, কিন্তু আমেরিকার অর্থনীতিটা নিয়ন্ত্রিত হচ্ছে এই জায়নিজম বা ইহুদিবাদীদের দ্বারা। সুতরাং মূল জায়গা থেকে যখন নিয়ন্ত্রণ করবে আমেরিকাকে, তখন ইসরায়েলের পাশেই তখন মার্কিন যুক্তরাষ্ট্র। আর আপনার এই কথাটাকে সঠিক হতো যদি মধ্যপ্রাচ্যের শাসকদের যদি মেরুদণ্ড সোজা থাকতো, যদি রাজতন্ত্রের পরিবর্তন হতো, যদি গণতান্ত্রিক চেতনা সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র যদি হতো, সেখানে আশা করা যেত যে আজকে জনগণের স্বার্থকে আমার দেখতে হবে। এখন আমেরিকাতে ইসরায়েলিদের যে বেজ অফ সাপোর্ট, এটা কিন্তু অর্ধেক কমে গেছে। জি, এখন জনগণ সেখান থেকে লেটেস্ট অপিনিয়ন পোলে দেখা গেছে যে প্যালেস্টিনের সাপোর্ট ইসরায়েলি থেকে বেশি। আমেরিকান পাবলিকের মধ্যে প্যালেস্টিনের প্রতি সাপোর্ট বেশি ইসরায়েলের থেকে। এখানে একটা বিষয় আছে যেটা নান্নু ভাই একটু ইঙ্গিত করেছিলেন, সেটা হলো যে খোদ আমেরিকার যে অর্থনীতি, সেখানে একটা বড় একটা অংশ নিয়ন্ত্রণ। আচ্ছা, এখন আমাদের হাতে আর সময় নেই। আপনাদেরকে ধন্যবাদ এই আলোচনার জন্য। সুধী দর্শক, আমাদের আলোচনা এখানেই শেষ হলো। ধন্যবাদ, আবার দেখা হবে।